শেখের বেটির আমলেই ভালো ছিল, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না, এই ধরনের একটা কথা। কিন্তু একেবারে উনি দেশে ফিরলে এক্ষুনি লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে, হই হই করে আন্দোলন করে বর্তমান সরকারকে ফেলে দেবে, অন্য সব হাওয়া হয়ে যাবে বাজার থেকে। আমার কেন জানি এটা মনে হয় না, কিন্তু আমার ভুল হতে পারে। ওনার অভিজ্ঞতা বেশি, উনি ওনার লোকজনের সাথে নিয়মিত টেলিগ্রামে গ্রুপে কথা বলেন। ওনার হয়তো এরকম একটা ধারণা হয়েছে যে উনি দেশে গেলেই এরা হই হই করে একটা 4-5 লাখ লোক ওনাকে এয়ারপোর্টে মানে ঢাকা বিমানবন্দরে ছুটে আসবে। হ্যাঁ, সারা রাজধানী। একটা জিনিস তো আসে, তুমিও বাংলাদেশের ছেলে, আমিও বাংলাদেশে দীর্ঘদিন থেকেছি, যাতায়াত করেছি, পূর্ববঙ্গীয় মূলের লোক আমি। বাংলাদেশ তুলনামূলক ভারতের তুলনায় ছোট দেশ হওয়ার ফলে মানে এখানে ঢাকা চট্টগ্রাম 2-3টে এরকম বড় শহর যদি কেউ দখল করে ফেলতে পারে রাজপথগুলি, তাহলে সরকারের পক্ষে টিকে থাকাটা মুশকিল হয়ে যায়। হয়তো ওই ধরনের কোনো ক্যালকুলেশন আওয়ামী লীগের আছে কিনা বা শেখ হাসিনার আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু উনি খুব জোর দিয়ে বলেছেন এটা ঘটনা। এবং উনি এটাও বলেছেন নেহা চন্দ্রকে এনডিটিভির, যে না আমি সত্যি কোনো ব্যাকরুম, কোনো গোপন কথাবার্তা আঁত ওইসব কিছু না, কোনো বোঝাপড়ার ভিত্তিতে দেশে ফিরবো না। আমি দেশে ফিরবো এবং সেটা বাংলাদেশের মানুষের উপর ভরসা রেখে, আমার দলের উপর ভরসা রেখে। তো ভালো কথা, ওনার যদি দলের উপর এতটা ভরসা থাকে, কারণ এই দল তো ক্ষমতাই ছিল, ওনার যখন পতন ঘটলো এই দল ছিল, ওনারই মানে নিযুক্ত সেনাবাহিনীর প্রধান যিনি ওনার আত্মীয় হন সেও ছিল, সবই ছিল, সবই তো ওনারই ছিল। তারপরে ওনার তো পতন সে সময় ঘটেছে, এবং এই পতনটা যে ঘটেছে এই ধরনের আভাস খানিকটা অনেকেই পেয়েছিল, আমি নিজেও পেয়েছিলাম আমেরিকানদের সাথে কথাবার্তা বলে, কিন্তু সেসব তো উনি বা ওনার লোকজন সেই সময় খুব একটা গুরুত্ব দিয়েছে বলে মনে হয় না। যার ফলে যখন একেবারে শেষ লগ্নে এসে সেনাবাহিনী ও ওয়াকার সাহেবও বললেন আই উইল নট ফায়ার অন দ্য বয়েজ, এবং হঠাৎ করে এই বিরাট মব ওনার বাড়ির দিকে ছুটে যাচ্ছে, তখন উনি হুড়মুড় করে ওনাকে দেশ ছাড়তে হলো। তো সব মিলিয়েই মানে মানে একটা কনফিডেন্স ইজ গুড, ওভার কনফিডেন্স ইজ নট গুড, জানি না। এখন উনি এরকম একটা মনে করছেন ওনার অ্যাসেসমেন্ট। ব্যাপারটা হচ্ছে আমিও বাংলাদেশে বসে নেই, তুমিও বাংলাদেশে এই মুহূর্তে বসে নেই, আর শেখ হাসিনাও বাংলাদেশে নেই। তো সবটাই একটু দূরের থেকে একটা অ্যাসেসমেন্ট হচ্ছে। এখন ওনার একরকম অ্যাসেসমেন্ট হতেই পারে, আমাদের একরকম অ্যাসেসমেন্ট হতেই পারে। দাদা, আপনার নিশ্চয় স্মরণ আছে যে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের পরে যখন ক্ষমতায় ছিলেন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের পরে ব্যাপক জনসমর্থন নিয়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। শুধুমাত্র পাউরুটির দাম সম্ভবত কয়েক সেন্ট বাড়ার কারণে ওনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এমন কি নয় যে শেখ হাসিনা 24-এর 5ই আগস্ট আগে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে এখন তো অনেক ঘুরেছে। হাজার হাজার হত্যাকাণ্ড করছে দেশে, আইন শৃঙ্খলা। আপনিও বললেন কক্সবাজারের, সেটা তো আমি বললাম। আমি যেটা বলি, দেখেন গতকালকের একটা ঘটনা, এক নোয়াখালীতে 8 জন, জানি 8 জন, তুরাগ নদীতে 7 জনের লাশ ফেলে দেওয়া হয়েছে, যেখানে 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে, 4 জনের মৃতদেহ এখনো পাওয়া যায়নি। এইসব হত্যাকাণ্ড দেখার পর হয়তো মানুষ একটা স্ফুলিঙ্গের অপেক্ষায় আছে, যেটা তৈরি করতে পারে শেখ হাসিনা। এমন কি নয় দাদা? সেটা হতেও পারে, আমি তো বলছি যে সেরকম। কেন একটা জিনিস তো আমি প্রথমেই তোমায় বললাম যে ইউনূস সাহেবের চরম ব্যর্থতা এবং চরম নির্লজ্জ ভাবে যে দুর্নীতি উনি করেছেন, এটা তো বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। আগে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনেছে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনেছে, কিন্তু এই ধরনের দুর্নীতি, এই ধরনের নির্লজ্জ ভাবে নিজে ক্ষমতায় থেকে একেবারে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না মেনে নিজের কোম্পানির, মানে অনেকটা ট্রাম্প সাহেব যেসব করছেন এখন ওই ওই কায়দায় উনি মানে ব্যবসায়ী মানে রাষ্ট্র ক্ষমতায় থাকলে যা হয় আর কি, মানে দুমদাম করে যা করে 600 কোটি টাকা নিজের কর মকুব করে দিল। হ্যাঁ, লাইসেন্স নিয়ে এলো 3-4টে, কোন রকম বিডিং নেই, কিছু নেই, এটা করে নিচ্ছে ওটা করে নিচ্ছে, এখানে 3000 কোটি টাকা খরচ করে ফেলছে ওখানে, এবং সবটাই নিজের একদমই বাণিজ্যিক স্বার্থে। তো যা হয় আর কি, ওই সুদখোর মহাজন ক্ষমতায় বসলে এই হয়। তো আমি তোমার সাথে একমত যে
এই ইউনূস সাহেবের চরম ব্যর্থতা এবং তারেক সাহেবের সরকার বসার পরে 4 মাসেও এই যে অধঃপতন যেটা হয়েছে বাংলাদেশে, আইন শৃঙ্খলা চরম মানে অবনতি, এগুলি এই সরকার ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি, এবং কন্ট্রোল করতে পারেনি সেটা একটা মানে একদিকে যেমন সত্যি, অন্যদিকে এটাও সত্যি যে এই যে বাংলাদেশ একটা প্রতিহিংসার রাষ্ট্র পরিণত হয়েছে, ভেন্ডেটা রিপাবলিক, এই কথাটা আমি ব্যবহার করেছি আমার বিভিন্ন লেখায়। এটাও সাধারণ মানুষ তো ভালোভাবে নিচ্ছে না। সাধারণ মানুষ কি চায় ভাই? সাধারণ মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। বাঙালি, বাংলাদেশের মানুষ সবখানে এপার ওপার দুপারে, এবং ঝামেলা চায় না, গোলমাল চায় না, গোলযোগ চায় না। এর জন্য এই ধরনের অনেক লোকের মুখে, সাধারণ একেবারে সাধারণ অনেক এতিম মানুষের কাছেও, যাদের সাথে হ্যাঁ না আমি বাংলাদেশে থাকতে যে রিক্সাওয়ালা রিক্সা চড়তাম, সে বলছে না শেখের বাড়ি ছাড়া দাদা এই দেশ কেউ চালাইতে পারবে না। এটা ঘটনা। কিন্তু এটার আসে যেমন ঘটনা, মানে একটা ক্ষেত্র রয়েছে, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা ক্ষেত্র হয়তো রয়েছে, এবং স্ফুলিঙ্গ যেটা তুমি বলছো সেটা। কিন্তু এখানে মনে রেখো যে এখানে নেতৃত্ব এবং সংগঠন এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা মাঠে পরিস্থিতি হয়তো তোমার পক্ষে আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে গেলে রাজনৈতিক ভাবে তোমার সংগঠনে দেখো একটা বড় সমস্যা হচ্ছে তৃণমূল স্তরে এখনো জান লড়িয়ে আওয়ামী লীগের জন্য লড়াই করার প্রচুর লোক আছে। এই যারা এই যে তুমি যেগুলি বললে যে মার্ডার হচ্ছে, এই হচ্ছে, এই ছেলেগুলি তো রিস্ক নিচ্ছে বলেই তো মার্ডার হচ্ছে। হ্যাঁ, অনেকেই আছে এই ধরনের। বড় নেতারা তো সব বাইরে বসে আছে, এবং তাদের সাথে কথাবার্তা বলে আমার এরকম ধারণা হয়নি যে তারা এক্ষুনি দেশে ফিরে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর শেখ হাসিনা দেশে ফিরবে, অন্য বড় নেতা যারা এখানে প্রেসিডিয়াম সদস্য, সেন্ট্রাল এক্সিকিউটিভ সদস্য, তারা ফিরবে না, এটা তো হয় না। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা ক্ষেত্র আছে, কিন্তু আওয়ামী লীগ স্টিল ইজ ব্যাড। আওয়ামী লীগ মানে তারেক সরকারও এই ব্যাপারে ইউনূসের মতোই এই ব্যান তুলে বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেয়নি, নেওয়ার কোনো ইচ্ছা আছে বলেও মনে হচ্ছে না। এবং এই প্রতিহিংসার রাজনীতি সেটা চলছে, যেগুলি তুমি বললে নোয়াখালী, তুরাগ ইত্যাদি, এগুলি আর বলার দরকারে, বাংলাদেশের সব মানুষ এগুলি জানে, এগুলি নিয়ে বাংলাদেশে হইচই হচ্ছে, মিডিয়াতেও হইচই হচ্ছে। প্রশ্ন এখানে একটাই যে আওয়ামী লীগের সংগঠন, দেখো একটা কথা কিন্তু ঘটনা যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আমার ঠিক মনে পড়ছে না কোনো একজন সাহেব, ডেভিড লুইস বা কেউ, মানে যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করার লোক, এরকমই কেউ একজন বলেছিলেন যে আওয়ামী লীগ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্টি ইন দ্য স্ট্রিটস অফ সাউথ এশিয়া। মানে রাজপথের আন্দোলন করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ঝুড়ি মেলা খুব দায়, দে আর মোস্ট ডেঞ্জারাস। এটা ভারতবর্ষ, পাকিস্তান এই ধরনের দল নেই। হ্যাঁ, ইমরান খান তো 2 বছর জেলে আছে, তার দল হ্যাঁ আন্দোলন করেছে, কিন্তু করে কি কিছু একটা রেখাপাত করতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের এক সময় ছিল যে আওয়ামী লীগ পাকিস্তানি বলো কি জেনারেল জিয়া এরশাদের বিরুদ্ধে আন্দোলন, আওয়ামী লীগ রাজপথে একটা সাংঘাতিক ব্যাপার, মোস্ট ডেঞ্জারাস পার্টি অন দ্য স্ট্রিটস অফ সাউথ এশিয়া। এটা কোনো একজন এই মানে পশ্চিমী বিশেষজ্ঞ বাংলাদেশ নিয়ে লিখেছেন, টিকেছেন তাদের, ডেভিড লুইস না কার লেখা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আই রিমেম্বার দ্য কোট। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে সেই এখনো তৃণমূল স্তরে আওয়ামী লীগের যে সংগঠন, এটা ঘটনা, এটা বিরাট ব্যাপার এখনো। কিন্তু এই লিডারশিপ, কমান্ড এন্ড কন্ট্রোল স্ট্রাকচার, যেগুলি খুব ইম্পর্টেন্ট একটা আন্দোলনের ক্ষেত্রে বা একটা সেনাবাহিনী পুলিশ চালানোর ক্ষেত্রে, সব যে কোনো সংগঠন চালাবার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সিসিআই বলে কমান্ড এন্ড কন্ট্রোল ইনস্টিটিউশন, এই ব্যাপারটা আওয়ামী লীগের আগের মতো আছে কি নেই, এটা নিয়ে আমার অন্তত খানিকটা সংশয় আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, বাঙালি তো আবেগপ্রবণ জাতি, হঠাৎ করে যদি একটা হাওয়া ওঠে, মানে যে শেখের বেড়ি ফিরছে, হ্যাঁ এই সরকার সালাম মানি না, সালার পিঠায় ঘরে ঢুকালো, আমি পুরো বাংলার ভাষাই বলছি, আমিও ওই 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 মূলেরই লোক। এরকম যদি একটা হই হই উঠে যায়, তখন হয়তো দেখা যাবে। আর এখানে আরেকটা ব্যাপার আমি তোমাকে বলে রাখি, পুলিশ দিয়ে কিন্তু কাজটা হবে না। কেন? পুলিশের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে, এবং এটা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই যে পুলিশ হত্যার বিচার করতে হবে পুলিশের মধ্যে, তৃণমূল স্তর থেকে শুরু করে মধ্য র্যাঙ্কের যারা অফিসার, তাদের মধ্যে একটা প্রবল দাবি ছিল।
ন্যাচারালি একটা 2-3 হাজার পুলিশ মেরে দিয়েছে, সবাই চাইবে ভাই ইউনিফর্ম ফোর্স, একটা ফিলিং তো থাকে। তুমি সাব ইন্সপেক্টর, তো তোমার পাশের টেবিলে বসতো, তাকে নিয়ে যাবে মেরে ঝুলিয়ে রেখেছে, তো তোমার একটা ক্ষোভ থাকবে না? সেখানে সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কোনো ইয়ে না নিয়ে উনি বলে দিলেন না না এগুলি সব দিস আর ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে। এটা নিয়ে পুলিশের মধ্যে খুব ক্ষোভ আছে, এবং পুলিশ দিয়ে রাজপথের আন্দোলন ট্যাকেল করতে পারবে এই ভরসা বোধহয় তারেক সরকারের নেই বলেই এখনো কোনোভাবেই তোমার বাহিনীকে ব্যারেকে ফেরানো হচ্ছে না, বরং এই ফাউন্ডেশন ডে আওয়ামী লীগের উপলক্ষে সেনাবাহিনীকে আবার বড় মাপের একটা আর্মি ডেপ্লয়মেন্ট করা হয়েছিল, বিশেষ করে 6-7টা জেলায়। এবং তখনই যেসব গোলমাল হয়েছে তারই তো ফলশ্রুতি হচ্ছে এই মার্ডার গুলি হয়েছে। এইসব বেশ কিছু একসাথে 7-8টা বডি পাওয়া যাচ্ছে, ভেসে উঠছে, অনেকগুলি নিখোঁজ থাকছে ইত্যাদি। তাই জন্য সবটাই ঠিক, মানে বাংলাদেশের টালমাটাল অবস্থা এখনো রয়েছে, যেটা অনেকেরই ধারণা হয়েছিল একটা নির্বাচিত সরকার আসলে এই জায়গাটা ঠিকঠাক হবে। হ্যাঁ, এবং স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাংলাদেশে পুনর্বহাল হবে, এবং সেটাকে কেন্দ্র করে একটা স্থায়ী একটা ব্যাপার দাঁড়াবে। সেটা কিন্তু হয়নি, এবং সেটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে ইউনূস সাহেবের আমলে যে গোলমালগুলি হয়েছে, ইউনূস সাহেব যেসব করেছেন, মানে একদিকে লুটপাট, সংঘবদ্ধ লুটপাট, এবং সেটা ব্যাপক আকারে, আর অন্যদিকে এই আওয়ামী লীগের নামো নিশান মুছে ফেলতে হবে, মুক্তিযুদ্ধের নামো নিশান মুছে ফেলতে হবে। এই তো আমরা শুনছি যে শিখা অনির্বাণ, যেটা বাংলাদেশ ক্যান্টনমেন্ট, সেটা নাকি মে মাসের 3-4 তারিখ থেকে সেটা আর মানে জ্বালানো হচ্ছে না, সেটা সেই অগ্নিশিখা স্থিমিত হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে না ওটা মেনটেনেন্স। যখন প্রেসের থেকে প্রশ্ন আমরাই প্রথম খবরটা পেয়েছিলাম, তো তারপরে এটাকে কেন্দ্র করে যখন প্রশ্ন বললো যে না মেনটেনেন্স মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। তো একেবারে অর্গানাইজড ওয়েতে মুক্তিযুদ্ধের মানে স্মৃতির সাথে স্মৃতি বিজড়িত সবকিছুই মুছে ফেলতে হবে, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই সবকে কেন্দ্র করে বাংলাদেশ একটা টালমাটাল অবস্থায় এখনো রয়েছে। সেই জায়গায় যদি শেখ হাসিনা ওই দেশের নামে গিয়ে, তাহলে একটা বড় কিছু হলেও হতে পারে, কিন্তু তার জন্য যে সংগঠনটা মানে তলায় তলায় হোক, মানে মোট কথা ভাই আওয়ামী লীগ দাঁড়াবার চেষ্টা করলেই তো এখানে দেখো রাশেদ একটা বড় ব্যাপার কি, যে আওয়ামী লীগ ব্যান করার ফলে তুমি যদি আওয়ামী লীগের সদস্য হয়ে কোনো গোলমালও না করো, তুমি রিক্সায় উঠে যাচ্ছ, যেহেতু তুমি একটা ব্যান্ড অর্গানাইজেশনের সদস্য, তোমাকে তো গ্রেপ্তার করা যেতেই পারে। গ্রেপ্তার করা হচ্ছে, দেখিয়ে দিচ্ছে অন্য দলের লোকজন, এই জামাত টামাত বা এনসিপি দেখিয়ে দিচ্ছে এটা আওয়ামী লীগ দেখছেন, ফিরে এসে ধরো অ্যারেস্ট করো, জেলে ঢোকা। আর জেলের যা অবস্থা, আমারও কিছু পরিচিত লোকজন জেলে ছিল, 2-1 জন তার মধ্যে যারা বেল টেল পেয়েছে, আমার এক ছোট বোন কুমিল্লার বেল পেয়েছে মহিলা লীগের, মানে ভয়াবহ অবস্থা। মানে যেখানে কারাগারের ঘরে এখানে 2-3 জনের বেশি থাকার কথা না, সেখানে 10 থেকে 15 জন আছে, সবাই মাটিতে ঘুমিয়েছে, এই শীতকালেও মাটিতে ঘুমোতে হয়েছে। তার মধ্যে যারা একটু বয়স্ক তাদের এই খাটে 2 জনের শোয়ার ব্যবস্থা, সেখানে না আপা আপনি ঘুমান, আমরা মাটিতে শুই। করে ঠান্ডা লেগেছে, ব্রঙ্কাইটিস হয়েছে, হ্যাঁ, মানে স্নান করার পানি নেই, এই মানে ভয়াবহ একটা অবস্থা জেলে, মানে যে কি অবস্থা এটা ভাবাই যায় না। আর এখানে মজার ব্যাপার হচ্ছে সাহেবরা এত সব শেখ হাসিনার আমলে হই হই করে একেবারে মানে হিউম্যান রাইটস অমুক তমুক, এরা এখন বাংলাদেশের জেলের পরিস্থিতি নিয়ে কেউ এদের কোনো উদ্যোগ নেই। এই বড় বড় হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে যেসব পশ্চিমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এত বড় বড় সব অর্গানাইজেশন, শেখ হাসিনার আমলে অমুক গুম হয়েছে তমুক গুম হয়েছে, হই চই চেঁচামেচি, মানে কত কিছু হয়েছে, আমরা তো সবটাই দেখেছি। এখন বাংলাদেশের জেলের যে অবস্থা, এটা নিয়ে পশ্চিমী কোন মানে সংগঠন, মানবাধিকার সংগঠন কি সক্রিয় হয়েছে? হয়নি। কিন্তু ভয়ঙ্কর অবস্থা আমি জানি, বিশেষ করে মানে এই সব মিলিয়ে দেশের একটা চরম অরাজকতা রয়েছে, এবং অর্থনৈতিক অবস্থা, জিনিসপত্রের দাম মানে এক হালি মানে 4টে লেবু যদি 100 টাকা হয় তো বুঝতেই পারো মানে কি অবস্থা। আর এগুলি আমি কিন্তু বলছি বাংলাদেশের সাধারণ মানুষ, যাদের আমি চিনি, খুব এটি মানুষ, আমাদের পরিচিত অনেকেই, হ্যাঁ, আমাদের আদি দেশের বাড়ি টাড়ি কমিল, মানে এদের থেকে জেনে আমি বলছি।
ফলে মানুষের মধ্যে মানুষ যে না খুশি এটা ঘটনা, কিন্তু এইটাকে পলিটিক্যালি ট্রান্সলেট করে এটা থেকে রাজনৈতিক একটা ব্যাপার কিছু ঘটাতে গেলে যে সংগঠন এবং যে উপস্থিতি, সাংগঠনিক উপস্থিতি মাঠে দরকার, সেটা কতটা আছে সেটা নিয়ে আমি অতটা শিওর হয়ে বলতে পারছি না। শেখ হাসিনা যদি মনে করেন সেই পরিস্থিতি আছে, she is a better judge perhaps, maybe she knows. তবে নর্মালি তো দাদা আপনি নিজেও জানেন, অনেক দিন যাবত আপনি নিজেও বাংলাদেশের দিকে চোখ দিয়েছেন, এখন না সেই 25-30 বছর ভোট দিয়েছি, থেকেছি ভাই, থেকে কাজও করেছি। আর আমি আগরতলার পোলা, বুঝছো তো, আমি কলকাতার বাবু না, আমিও পুরো শেখ হাসিনা যে একটা ক্যারিসমেটিক নেত্রী বা আওয়ামী লীগের তৃণমূলকে জাগায়া তোলার জন্য যে ওনার ক্যাপাসিটিটা আছে, এটা তো মনে হয় আপনি দ্বিমত না। এটা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মকর্তা বা আওয়ামী লীগের যারা সদস্য বা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে, মানে তাদের কাছেই যে উনি নেত্রী বা আপা, হ্যাঁ, ওই যে ব্যাপারটা, সেটা সেটা তো ঘটনা। সাধারণ মানুষের মধ্যেও তো আমি তোমায় বললাম যে যারা ধরো রাজনীতি একদমই করে না, বা সেই অর্থে এতিম মানুষ, রিক্সা চালায়। আমি যার রিক্সা চড়ে অফিস যেতাম, ওই আশরাফ, সে বলছে শেখের বেটি ছাড়া দাদা এই দেশ চলবে না। তো এইসব তো একেবারে এতিম মানুষ একদম। তারপরে আবার পরিচিত, আবার মানে খুবই পরিচিত এই গ্যান্ডেরিয়ার একটা পরিবার, হ্যাঁ, ওদের মা, আমি যেখানে বিডি নিউজে কাজ করতাম ওখানে উনি কাজ করতেন, খুবই ছোট চাকরি, সেই সুবাদে বাসায় আসা যাওয়া, আপা আমার ছোট ভাই বলতো, তারপরে বাপও বলতো আমার মাঝে মাঝে। এদের বাড়ির লোকজনের সাথে আমি কথা বলে দেখি ওই সবারই এক কথা, ওই আমি ওদের ভাগ্নি বলি, কারণ ওর মাকে আপু বলতাম। তো আমার ভাগ্নিরা যারা আছে ক্যারিয়াতে, ওরা বলে যে মামা দেখছো, এক সময় তো আমরা যখন ব্যবসা ট্যাবসা দাঁড় করাইলাম ব্যাংকের থেকে লোন টোন নিয়ে, আমরা তো একেবারেই এতিম মানুষ, তো একটা ছোট দোকান, কাপড়ের একটা ফাস্ট ফুডের দোকান 3 বোন মিলে দাঁড় করিয়েছিল। হ্যাঁ, এই 3 বোনের মধ্যে আবার 3জনই বিবাহিত, কিন্তু 2জনের তালাক হয়ে গেছে, মানে ফ্যামিলিতে কিরকম ক্রাইসিস বুঝতে পারছো। সেই জায়গাতে বলে যে ছাত্রলীগের পোলাপান নাই তো, আবার ব্যবসা তো ভালোই করতেছে, তো আমি 400-500 টাকা চাঁদা দিলাম, মাসে একবার আসতো, হ্যাঁ আপা আমাদের একটু দেখেন টেকেন, আরে এই মেশিনটা কি বলে, এটা কফি বানানোর মেশিন, আচ্ছা তোমরা খাইবা, 2 কাপ কফি খাওয়াই দিলাম, ওই 2 কাপ কফি খায় 500 টাকা নিয়ে ওরা হাসি মুখে চলে যেত। কিন্তু ইউনূস সাহেব আসার পর ওই এলাকা, আর এরা তো সব এলাকার লোকজনকে চেনে, বলো বিএনপি জামাতের ছেলে পেলেরা দোকান লুট করে নিয়ে গেছে, মামা আমরা তো রাস্তায় বসে গেছি। কেন? বলে আমার দোকানে 2 লাখ টাকার মাল ছিল, আমি 2 লাখ টাকা আমি কই থেকে জোগাড় করবো? আগে যাদের ব্যাংকের লোন ফোন তো শোধ করছি ঠিকই, কিন্তু ফট করে তো এখন লোন পাওয়া যাবে না, কেন একবার আমি আগে লোন নিছি, আমরা আগে লোন নিছি। এই যে এদের ক্রাইসিস, এখন এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, এরা কিন্তু ঘুরে ফিরেই বলবে যে আগেই ভালো আসছিলাম, শেখের বেড়ি ছাড়া এই দেশ চলবে না, এই কথাগুলি এরা সবাই বলে। এনডিটিভির এই ইন্টারভিউটার পরে বাংলাদেশে অনেক ইউটিউবার, টিকটকার, ওরা বিভিন্ন ভিডিও বানিয়ে অলরেডি ছাড়া হচ্ছে। আমার বাড়িতে কাজ করতো আজ থেকে 2 বছর আগে এক মহিলা আছে, 5ই আগস্ট আগ পর্যন্ত সে কাজ করতো, 5ই আগস্ট আমাদের বাড়িঘর ভেঙে দেয়, এরপরও সে মহিলা একা আমাদের পুরো বাড়ি পাহারা দিত। এইভাবে তার সাথে একটা সম্পর্ক আছে, সে ফোন দেয়, মাঝে মধ্যে কথা বলে আমার সাথে। আজকে 10-12 জন, এরা সব ওরই এলাকার, ময়মনসিংহের, এরা সব খুব হতদরিদ্র মহিলা, এরা সব আমার সাথে কথা বলবে। মানে এতিম মানুষ, এক কথায় এতিম মানুষ। আধা ঘন্টা আগে তো তারা আমার বলতেছে, বলেছে ভাইয়া আপনার ভিডিও তো শুনি, ওই আপনাকে বাসায় যে ছিল আপনার বোন হেটার কাছ থেকে, আপনার ভিডিও দেখি, ভাই আপনি এখনো কইলেন না কত তারিখে শেখ হাসিনা আইবো, উনি তো কইছে এই বছরে। তা আমি হাসতে হাসতে বলতেছি ডিসেম্বরের 16 তারিখে। তো ভাইয়া আপনি কসম করে এখন 16 তারিখে আইবো, তাহলে আমরা 13-14 তারিখের ভিতরে সব ঢাকা পৌঁছাবো। উত্তেজনা দেখে এইটা আছে, এইটা ইউ আর রাইট, এই ব্যাপারটা আছে। কেন আমি কিছুদিন আগে আমার এক বোন আছে, বোন মানে কি আমার তো বাংলাদেশে অনেক ভাই বোন, হ্যাঁ, এগুলি কি কেউই আমার ইয়ে না। তো ও চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা আওয়ামী লীগের ছোটখাটো কর্মী, মহিলা লীগের, হ্যাঁ, আফরোজান। তো সে মোটামুটি মানে কিন্তু খুব অ্যাক্টিভ মানে কর্মী। তো এই যে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভ কর্মী, বিশেষ করে তৃণমূল স্তরে, আবার ফোন করে তোমার যেমন বলছে কসম করে, কোন আমার দাদা আপনি তো সব জানেন টানেন, আপনি তো এদের সব জানেন টানেন, কোন তো কত তারিখের মধ্যে টাইম ঢুকবো? টাইম কইতেছে তাই নিয়ে দেশের না 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 তারিখ, কিন্তু দে ওয়ান্ট টু নো দ্য ডেট। ইউ আর রাইট, যে ডেটটা জানতে চায়, কিন্তু তার
কেন এরা হচ্ছে চুয়াডাঙ্গা। তো মানে ওই ঢাকায় এসে হাজির হতে হবে কেন? ওই যেটা আমি তোমাকে বললাম যে এইটা বাংলাদেশের লোকজন, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের মাথায় এই ব্যাপারটা আছে যে একবার যদি ঢাকা চট্টগ্রামের রাজপথটা দখল করে ফেলা যায় তাহলে সরকার মরকার হাওয়া হয়ে যাবে, কিছুই থাকবে না। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস কি জানো, এই সরকার এই ধরনের একটা অবস্থা, এই যে মোবিলাইজেশন যখন শুরু হবে না, দেখবো হয়তো গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, এইসব করতেছে, অনেক কিছু হবে। যেই ভুলটা শেখ হাসিনা করছে, হয়তো উনি ওভার কনফিডেন্স থেকে উনি যদি একবার যারা এই পরিবহন শ্রমিক, শাহজাহান খানের মতো লোকজন যারা পরিবহন ইউনিয়ন টিউনিয়ন, এদেরও যদি বলতো যে 3-4 দিন গাড়ি ঘোড়া বন্ধ কর, তাহলে এই ঢাকায় এসে এই কয়েক হাজার জমায়েত টমায়েত এগুলি হইতো না। যাই হোক, এগুলি তো বলে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। আমার নিজের যেটা ধারণা, একটা ক্ষেত্র প্রস্তুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার, কিন্তু সরকারের না থাকার ফলে, সরকারের না থাকলেও ব্যানটা থাকার ফলে এবং আওয়ামী লীগ মোবিলাইজেশন করলেই যে ধর পাকড় হুলস্থুল, এতে করে মানে এগুলি হয় কি আসে, তুমিও বোঝো যে মোবিলাইজেশনের একটা ব্যাপার আছে তো, এই এবং সঠিক জায়গাতে মোবিলাইজ করতে হবে।